এদিকে ভোটে আমরাই জিতব তাই নিষিদ্ধ করেছে জামায়াত এনসিপি জোট এবং তারেকের ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এতে বড় তামাশা আর কি হতে পারে? এদিকে জুলাই দাঙ্গার মার্শাল দেশের লাখো শিক্ষার্থী একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন। এদিকে দেশের সাধারণ মানুষ বুঝে গেছে শেখ হাসিনাতেই জনগণের আস্থা। কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। আওয়ামী লীগ সরকার তো ভালো খাইতে পারতাছি না আমরা। শেখ হাসিনা হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। আমি নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো ট্রিপল পড়ে বাংলাদেশ আবার সরকার গঠন করবে। এদিকে ভোটে আমরাই জিতব তাই নিষিদ্ধ করেছে জামায়াত এনসিপি জোট এবং তারেকের ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। ভোটে লড়লে আওয়ামী লীগই জিতত, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবেন, তাই তার দলকে নিষিদ্ধ করে গায়ের জাল মেটানো হয়েছে বলে দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখ খুলেন জামায়াত এনসিপি জোট এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েও। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই ভোটে লড়বে না হাসিনার আওয়ামী লীগ। জুলাই আন্দোলনের জেরে হাসিনা দেশান্তরী হওয়ার পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা নিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিপুল জনপ্রিয়তা দেখে। বাংলাদেশের জনগণ আমাদের 9 বার ভোট দিয়ে জয়ী করেছে, অর্থাৎ হলফ করে বলা যায় বাংলাদেশের জনগণকে যদি নির্বিঘ্নভাবে ভোটদানের সুযোগ করে দেওয়া হয় তারা আমাদেরই ভোট দেবে, নির্বাচিত করবে। অন্তর্বর্তীকালীন এই সরকার সব জেনে বুঝে ব্যালট বাক্সের লড়াইয়ে আমাদের সামনে পড়তে চাইছে না, নিষিদ্ধ ঘোষণা করে গায়ের জাল মিটিয়েছে। হাসিনার মত আওয়ামী লীগকে বাদ দিয়ে আর যাই হোক সেই নির্বাচন অবাধ সুষ্ঠু বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। তাই এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোনো সরকারই তথাকথিত গণতান্ত্রিক বৈধতার দাবি করতে পারে না। তার যুক্তি, বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে সেই ভোটের সদরত্ব নিষ্পন্ন হয় না। ঐতিহাসিকভাবে এই কথা সত্য। 30% বেশি ভোটার এবার নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। তাহলে এই নির্বাচনে জিতে যেই সরকার গড়ুক না কেন তার কর্তৃত্ব তাৎক্ষণিক এবং তা অচিরেই গভীর সংকটের মুখে পড়তে বাধ্য। হাসিনা সরকারের বিরুদ্ধে যে ছাত্র নেতাদের নেতৃত্বে জুলাই আন্দোলন গড়ে উঠেছিল তাদের একাংশ পরে এনসিপি গঠন করেন। ছাত্রদের এই দল এবারের ভোটে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে লড়বে। হাসিনার মত, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম সমৃদ্ধি এবং সুযোগের আশায় এনসিপিতে যোগ দিয়েছিল তারা এখন প্রতারিত, কারণ এনসিপি প্রতিশ্রুতি রাখেনি। জুলাই আন্দোলনের সময় থেকে হাসিনা বিরোধী ছাত্র নেতাদের জামায়াতের বি টিম একা দিয়েছিলেন অনেকেই। ধীরে ধীরে তা সত্য প্রমাণিত হলো বলে জানালেন শেখ হাসিনা। তিনি বলেন, এনসিপি প্রাথমিকভাবে যুব আন্দোলনের মুখ হিসাবে নিজেদের তুলে ধরেছিল। তারপর দেখা গেল কয়েক মাসের মধ্যেই এনসিপি নেতারা এমন এক রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধলেন যে দল 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে বিরোধী ছিল। ক্রমে আমরা এও দেখলাম এই রাজনৈতিক দলটির কেষ্টবেষ্ট নেতাগণ যুদ্ধ অপরাধী।
হুমকি দিয়ে হিংসা ছড়িয়ে রক্তপাত ঘটিয়ে জামায়াত তাদের পক্ষে ভোট নিশ্চিত করতে চায়। ফলে কার আসল শক্তি কোথায় নিহিত তা তো দিনের আলোর মতো স্পষ্ট। গোড়া ইসলামী মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা অর্থাৎ এনসিপি তো বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে তছনছ করে দিতে চায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর সংযোজন আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জনের একটি ছিল দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে মাথা তুলতে না দেওয়া এবং এমন একটি সহিষ্ণু এবং উদার সমাজ গড়ে তোলা যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারবে। নতুন রাজনৈতিক জোট সেই সমস্ত অগ্রগতিকে খর্ব করার খেলায় মেতেছে। আওয়ামী লীগ লড়াইয়ের ময়দানে না থাকায় এবারে ভোটে জামায়াত এবং এনসিপির জোট একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি। স্বেচ্ছা নির্বাচন কাটিয়ে তারেক দেশে ফিরে আসায় তারাও নতুন করে উজ্জীবিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে নিজের কাঁধে তুলে নিয়েছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে এই প্রথম মুখ খুললেন শেখ হাসিনা। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্বিকরণ বা সংস্কারের সূচক নয়, বরং এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক জলবায়ুকে আরও পশ্চাৎমুখী করে তুলবে। হাসিনার আমলেই একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে দেশ ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিলেন তারেক রহমান। সেই হাসিনা দেশান্তরী হওয়ার পর তিনিও ফিরেছেন। তার বিরুদ্ধে যত মামলা দায়ের হয়েছিল হাসিনার আমলে, তা থেকেও মুক্ত হয়েছেন তারেক রহমান। হাসিনা বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে চড়া মূল্য দিয়েছে। বছরের পর বছর ধরে নির্বাসনের থেকে নিশ্চিন্তের জীবন কাটানোর ফলে রোজগার, সংগ্রাম এবং বাস্তবতা থেকে তারেক অনেক দূরে। তাছাড়া আমি বিশ্বাস করি বাংলাদেশ এমন ব্যক্তির কাঁধে ভর করে নতুন করে গড়ে দাঁড়াতে পারে, যার রাজনৈতিক উত্তরাধিকার চরমপন্থী শক্তির সঙ্গে জোট বেঁধে এবং হিংসা মন্থনের দ্বারা সংজ্ঞায়িত। হাসিনার দাবি, সূত্রের মারফত যেটুকু খবর পেয়েছি, বিএনপি কর্মীরা নাকি এবছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে ভয় দেখাচ্ছে, তাদের উপর বল প্রয়োগ করছে। এই কি গণতন্ত্রের প্রত্যাবর্তন? এদিকে জুলাই দাঙ্গার মাসুল দিচ্ছে লাখো শিক্ষার্থী, একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা। একদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার পথ একে একে বন্ধ হয়ে আসছে, অন্যদিকে যে অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে তারা এ নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ তো দূরের কথা, ন্যূনতম উদ্বেগ পর্যন্ত প্রকাশ করছে না। 2024 সালের জুলাই যে রক্তাক্ত দাঙ্গা এবং সহিংসতার মধ্য দিয়ে দেশের নির্বাচিত সরকারকে কু করে ফেলা হয়েছিল, তার প্রভাব এখন সাধারণ মানুষ, বিশেষত শিক্ষার্থীরা প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে সরাসরি অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে লেভেল 3-এ নামিয়ে দিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশিরা জাল কাগজপত্র জমা দেয়। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে অনিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জার্মানে এখন যে কোনো বাংলাদেশি আশ্রয় চাইলে তাকে সরাসরি ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের বড় বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের নেওয়া বন্ধ করে দিয়েছে। ইতালিতে 60,000 আবেদন ঝুলে আছে। মাল্টায় বাংলাদেশিদের ভিসা রিজেকশন হার 62% বেশি। এই যে দেশের ভাবমূর্তি একেবারে তলানিতে, এটা রাতারাতি হয়নি। জুলাই সেই পরিকল্পিত দাঙ্গা যেখানে বিদেশি অর্থায়ন, জঙ্গি সংগঠনের সক্রিয়তা এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ সমর্থন ছিল। তারপর থেকেই বিশ্বের চোখে বাংলাদেশ একটি অস্থিতিশীল, অনিরাপদ এবং অবিশ্বাসযোগ্য দেশ হয়ে উঠেছে। যে দেশে সুপরিকল্পিতভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যায়, সেখানে আইনের শাসনের বদলে জনতার শাসন চলে। সেই দেশের নাগরিকদের বিশ্বাস করবে কেন অন্য দেশগুলো? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে তথাকথিত সরকার এখন চলছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তো আছেই, কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো তাদের সম্পূর্ণ উদাসীনতা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শুধু বলেছেন কোন দেশ কাকে ভিসা দেবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার। এটা কি কোনো জবাব হলো? দেশের লাখ লাখ তরুণের স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তখন সরকারের কাছ থেকে শুধু হাত গুটিয়ে বসে থাকা আর বলা যে অন্য দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত। সমস্যাটা শুধু কাগজপত্রের জালিয়াতিতে সীমাবদ্ধ নেই।
যদিও সেটাও একটা বাস্তবতা। আসল সমস্যা হলো দেশে এখন যে অবৈধ ক্ষমতাসীনরা বসে আছে তাদের কোনো নৈতিক অধিকার নেই জনগণের প্রতিনিধিত্ব করার। তারা নিজেরাই একটি সামরিক সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের হাতে দেশের কূটনীতি যখন চলে তখন অন্য দেশগুলো কিভাবে আস্থা রাখবে? যে সরকারের নিজস্ব অস্তিত্বই প্রশ্নবিদ্ধ তাদের ইস্যু করা কাগজপত্র বিশ্বাসযোগ্য হবে কেন?